আচ্ছা, আপনার নির্বাচনী এলাকা তো একটা শিল্পাঞ্চল এলাকায় ভোটারদের বড় একটা অংশ কারখানার শ্রমিক এবং সেই সংশ্লিষ্ট লোকজন। এমনও দেখা গেছে যে একটা পরিবারে 6 জন পোষ্য রয়েছেন, একজন শ্রমিক তাদের ব্যয়ভার বহন করেন। এখন তারা আপনাকে কেন ভোট দিবে? আপনার তো শ্রমিক বান্ধব কোনো অতীত নেই। এটা বোঝানোর চেষ্টা করছি আমি যে তাদের আন্দোলন, সুখে দুঃখে তাদের পাশে থাকা, তাদের পাশে দাঁড়ানো, এরকম তো কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখিনি। তো এই শিল্পাঞ্চলের শ্রমিকরা আপনাকে কেন ভোট দিবে? ধন্যবাদ আপনাকে। আমার এলাকার শ্রমিক, প্রথম কথা হলো যে সব শ্রমিকরাই কি ভোটার না। জি, ভোটার তো যার যার নিজের এলাকার, এখানে শ্রম দেন, এখানে ভাড়া থাকেন, এমন মানুষের সংখ্যাই 80% বা আরও বেশি। বাকি যারা শ্রমিক, স্থানীয় শ্রমিক আছেন, স্থানীয় মালিক আছেন, এবং যারা বাইরের আছেন তারাও দীর্ঘদিন যারা থাকতেছেন, ভাড়া থাকেন। একজন মানুষ হয়তোবা সে শিল্পপতি না, জি, আমি শিল্পপতি না, এটা সবাই জানে। জি, আমার অত অ্যাবিলিটি নাই যেটা দিয়ে আমি মানুষকে নিজের খরচে কোনো বড় ধরনের সেবা দিতে পারবো। কিন্তু আমি যে তাদের পাশে ছিলাম না এ কথাটা ঠিক না। আচ্ছা, আমি তাদের সাথে সবসময় আসি এবং আমার একটা গোডউইল আছে তাদের মাঝে, এবং তাদের কাছে এখন যেই সমস্ত অপশনগুলো আছে এর মধ্যে সবচাইতে বেস্ট অপশন আমারই। এটা তারা নিজেরাই কী করতেছেন, বলতেছেন। এটা আমার কথা না, মাঠের কথা। আপনারা নিজেরা জরিপ করলে সেটাই পাবেন। আর যারা আছেন তাদের যে সমস্ত ক্লেম আছে সেই ক্লেম আমার উপর নাই। আমার ইমেজ অতটা ওদের মতো করে মানে কোনো কোনো ক্ষেত্রে কারো যে নিজের স্বীকারোক্তিতেই পাওয়া যায়, তারা আন্দোলনে মোটেও সক্রিয় ছিলেন না। এবং উনি গর্বে বলছেনও, একজন যিনি এখানে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একজন, উনি বলছেন যে আমি তার ভক্তদের, তার ভোটারদের করে এই স্বাধীনতার পরে 5ই আগস্টের পরে উনি বলছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে, যে আমি তোমাদেরকে আন্দোলনে যেতে দিইনি, জানতাম দেশের আন্দোলনের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না। না, এটা তো হলো এই যে দিলেন, এই একটা দিক। 5 তারিখের পরপরই অপর আরেকজন আছেন যিনি একেবারে পুরা চাঁদাবাজি করে নিজের কী করছেন, ইমেজ নষ্ট করছেন। সেই ক্ষেত্রে যদি আমাকে রাখা হয়, আন্দোলনের এমন একটি আন্দোলন দেখাতে পারবেন না যে আন্দোলনের অগ্রভাগে আমি ছিলাম না। আচ্ছা, আওয়ামী ফ্যাসিবাদী যে কোনো আন্দোলন হয়েছে সেই আন্দোলন অগ্রভাগে আমি সবসময় ছিলাম, রিস্ক নিছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং একটা পর্যায়ে গিয়ে ছাত্রদের হাতে যখন হলো তখনও আমার অ্যাক্টিভিটিস প্রশংসিত হয়েছে বিভিন্ন ইস্যুর মাধ্যমে। আপনি জানার কথা, আপনি যেহেতু মিডিয়াতে আছেন। এখানে যে বিষয়টা, শিল্পাঞ্চলে ধরেন একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সেখানে নানাবিধ এই নাগরিক সুবিধার প্রয়োজন পড়ে, তারপরে সেখানে কেন্দ্রিক কিছু অর্থনৈতিক চাঞ্চল্য থাকে, চাঁদাবাজির বিষয় থাকে। আমরা শিল্পাঞ্চলে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিষ্ঠান গড়ার সময় চাঁদাবাজি এবং সুবিধা নেওয়ার ক্ষেত্রে ঝুট ব্যবসা, টুট ব্যবসা, নানা ধরনের বিষয় থাকে এখানে প্রচুর। মানে এই কাজের সঙ্গে আপনি ইনভলভ না, এটা আপনি বারবার দাবি করছেন। এইটাতে শ্রমিকদের কি স্বার্থটা আপনি কিভাবে, একটা নির্দিষ্ট নীতিমালা বা আপনার কোনো পরিকল্পনা আছে তাদের জন্য? আমি যখন এখানে চাঁদাবাজি কমিয়ে আনতে পারবো, জি, এটা সহজ কথা। যদি চাঁদাবাজি কমিয়ে আনা যায়, আর চাঁদাবাজি করে কিছু ছিচকের প্রকৃতির লোক আছে, জি, সেই লোকগুলো হলো কি, এরা হলো মাদক নির্ভর। আচ্ছা, চাঁদাবাজির সাথে সাথে ওদের মূল কাজ হলো মাদক। তাহলে আমার মাদকটাকে যদি কী করি, ফোকাসটা দিই, মাদক যদি কমিয়ে আনতে পারি, তাহলে মাদকের যেই ব্যয়টা সেই কি এটা নির্বাহতা করতে হবে না, যার কারণে ওখানে স্বাভাবিকভাবে কি আসর কম পড়বে। আবার একই সাথে যদি আমি কি আপনার চাঁদাবাজিটা কমিয়ে আনতে পারি, একেবারে সর্বনিম্ন একবারই আমি শেষ করে দিতে পারবো সেটা আমি বলছি না, হারটা কমিয়ে আনতে পারি, তাহলে শ্রমিকরা, মালিকরা সকলে আশ্বস্ত হবে এবং একটা নিরাপদ জায়গা পাবে, যে জায়গাটাতে তার শ্রমটা সে নিজে অন্ততপক্ষে শ্রমলব্ধ যে অধিকারটা সেটা বুঝে পাবে এবং সেটাকে সে নিজে ব্যবহার করতে পারবে। এতটুকুই মানুষ চায়। মানুষ চায় না যে আমি একটা সৎকার দিই, যেটা আমি আলহামদুলিল্লাহ দেই, শাড়ি লুঙ্গিগুলো আমার দেওয়ার কি আছে, রেওয়াজ আছে, কিন্তু ওইটা কি, ওইটার মাধ্যমে মানুষের কোনো আশা জাগানীয় কিছু হয় না। কিন্তু মানুষ যখন আস্থার জায়গাটা পায় যে তার মাধ্যমে আমার কি হবে, চাঁদাবাজি কমবে, মাদক কমবে, যৌতুকের কমে আসবে, আমার এখানে জলাবদ্ধতা থাকবে না, আমার এখানে গ্যাসের যেই বিশৃঙ্খলভাবে আসে সে বিশৃঙ্খলতা থাকবে না। আরও বেশি মজার ব্যাপার হলো কি, আমার আসনটা একেবারে নিয়ারেস্ট এলাকা কিসের, রাজধানীর একেবারে বাতির নিচে অন্ধকারের মতো। বুড়িগঙ্গার পাশ কতটুকু,
আমার এখান থেকে আরো সরু হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওই বাঁকটা, বাঁকটা, মুন্সিগঞ্জের যে বাঁকটা, জি, এইখানে ভোটারের সংখ্যা 3টা ইউনিয়ন মিলায় প্রায় 80,000 ইউনিয়নের, মানে বিশাল ঘনবসতি। এটা হলো ভোটার। জি। তাহলে ছাত্রের সংখ্যা কত? মহিলাদের ছাত্রছাত্রীদের সংখ্যা এবং লেবারদের সংখ্যা, এই সব মানুষগুলো আসা যাওয়া করে এখনো কি দিয়ে ফেরি পারাপার হয়, কোনো ব্রিজ নেই। অথচ ছোট ছোট 2টা ব্রিজ হয়ে গেলে এই মানুষগুলোর কি হয়, আরামে যাতায়াত করতে পারে, গ্যাস পৌঁছানো যেতে পারে ব্রিজের সুবাদে, এবং অর্থনৈতিক উন্নয়ন তো স্বাভাবিকভাবে হবে। ওখান থেকে যত একেবারে বালুরচর পর্যন্ত, সাবেরপুর পর্যন্ত, ওদিক দিয়ে গোগনগর পর্যন্ত আপনার অনেক বড় জায়গা, এখানে কি হয়, কৃষিকাজ হয়। ওই পণ্যগুলো আসার, শাক সবজি, এগুলো নারায়ণগঞ্জ শহরে আসা, ঢাকা শহরে আসা, এগুলো সব সহজ হয়ে যাবে তখন। তো যেখানে আমার দেশ পদ্মা সেতু করতে পারে, পদ্মা সেতু 3টা পিলার টাকা খরচ করলে এখানে 2টা ব্রিজ হয়ে যেতে পারে। আচ্ছা বলেন তো দেখি, হাজার হাজার কোটি টাকার ইয়ের মধ্যে বাজেট হয়, এবং খুব গর্ব করে বিগত যিনি ছিলেন সাংসদ, তিনি গর্ব করে বলছেন আমি গত 1 বছরে 5,000 কোটি টাকার কি করছি, কাজ করছি। 5,000 কোটি টাকার কাজ করলেন, এই ব্রিজ 2টা হলো না কেন? 5,000 কোটি টাকার কাজ করলেন, ডিএনডি বাঁধের ভিতরে জলাবদ্ধতা শেষ হলো না কেন? এটা একটা কথা আমার ছিল যে এই ডিএনডি বাঁধের ভেতরে যে আপনার এলাকা তো শিল্প এবং ঘনবসতিপূর্ণ, এখানে বর্ষাকালে ডিএনডির জলাবদ্ধতার ভোগান্তি সবচেয়ে বেশি, এবং এটা অত্যন্ত মানে পানি জমে থাকে, এই পানি জমা পানিবাহিত নানা রোগ এখানে খুব প্রাদুর্ভাব দেখা দেয়। এর পাশাপাশি ফতুল্লা সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভাঙ্গাচোরা, কাঁচা, মাদকের সমস্যা, সন্ত্রাসের সমস্যা, এই যে এগুলো নিয়ে আপনার মানে মানে স্পেসিফিক কোনো ভাবনা আছে কিনা? অবশ্যই। একটু যদি সর্বপ্রথম কথা হলো কি, সেই সাদেক হোসেন খোকা সাহেব যখন মেয়র ছিলেন ঢাকার, হ্যাঁ, তখন শুনছি জাপানি একটা কোম্পানি আসছে, ওই কোম্পানির মাধ্যমে বর্জ্য কি হবে, এখন থেকে বর্জ্য করা হবে, হ্যাঁ, মানে এটাকে মডিফাই করে বর্জ্যকে আপনার বিদ্যুৎ উৎপাদন হবে, গ্যাস উৎপাদন হবে, আরো কি কি হবে, বর্জ্যকে নানাভাবে ইউটিলাইজ করা। তাহলে সেই কথাটা শুনে নিয়ে আসছি, আর কি আলিবাবা 40 চোরের গল্পের মতো গল্পই রয়ে গেছে, শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম। এখন এই কাজটা কেন হলো না? এই যে আমার এখানে বলতেছি শিল্পনগরী, এই বর্জ্য যায় কোথায়? এই বর্জ্য যায় শীতলক্ষায়, এই বর্জ্য যায় বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গার পানি আমরা খাইছি এক সময়, সাঁতার করে এই পাশ থেকে বসে গেছি, এতটা স্বচ্ছ ছিল ইয়ের পানি, শীতলক্ষা এবং বুড়িগঙ্গার। আর এখন ড্রেন হয়ে গেছে পুরা, এটা তো সবাই জানে, যাওয়া যায় না, ড্রেন হয়ে গেল। তাহলে এমন কোনো একটা প্রযুক্তি আমার এখানে এখনো আনতে পারলাম না যে এই বর্জ্য দ্বারা, বর্জ্যকে নদীতে না ফেলে এই ডিএনডি, কেন হাজারো ডিএনডি তৈরি হোক না কেন, তখন তো বলবো যে ডিএনডি এই ধরনের আরো বেশি বর্জ্য আসুক। এই ধরনের একটা প্রজেক্ট যদি করা যায়, তাহলে মৌলিকভাবে আসলে কি এই সমস্যার স্থায়ী সমাধানও হবে, পরিবেশও ভালো হবে, আবার নদীগুলো কি নব্যতা পাবে, নব্যতা ফিরে পাবে। আচ্ছা, এখন একটা খুব সরল প্রশ্ন, একেবারে সরল প্রশ্ন, যে বিএনপি ধরেন তাদের দলীয় নেতা, সেখানে সাবেক সংসদ সদস্য রয়েছেন, অনেক শিল্পপতি রয়েছেন, তাদের নিজস্ব শক্তি রয়েছে, যেটা আপনি আলোচনার শুরুতে বলেছেন যে এখানে তাদের প্রভাবটা অনেক বেশি। তো এই সব কিছু ছেড়ে আপনাকে কেন তারা আসনটা ছেড়ে দেবে? আমাকে যদি একটু যুক্তি দিয়ে বুঝুন। প্রথমত কারণ হলো, যে কারণে 18তে ছাড়ছিল সেই কারণেই এখনো ছাড়বে। জি। আর আদৌ ছাড়বে কি ছাড়বে না, যদি ছাড়ে তাহলে সেই কারণে ছাড়বে, সেটা তো আমার দলের সাথে নেগোসিয়েশনটা হবে, আচ্ছা, তাই না? আমার ব্যক্তির সাথে তার হবে না। তবে এইখানে বড় কারণ হলো, এক হলো বিপদের সময় স্থানীয় বিএনপি কর্মী যারা আছেন, ভোটার যারা আছেন, তাদের পাশে আমি যতটা ছিলাম অন্যরা অতটা ছিল না। এবং স্থানীয়ভাবে যদি যে কোনো ধরনের অ্যাঙ্গেল থেকে জরিপ করা হয়, সবগুলো জরিপের প্যারামিটার গিয়ে দেখা যাবে আমি ইনশাআল্লাহ সবচেয়ে আগে থাকবো। আমি বিএনপির সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, সবার সাথে আমার সখ্যতাই আছে, রীতিমতো যোগাযোগ না, সখ্যতা আছে সকলের সাথে আলহামদুলিল্লাহ, এবং আমাদের সম্পর্ক ভালো সবার সাথেই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই এটা দেওয়ার আগে এটা বিবেচনায় আনবেন, এলাকার চাহিদা। দ্বিতীয় কথা হলো, যদি জোট হয় তাহলে একটা ঐতিহ্যগতভাবে আবার কি এটাকে নতুনভাবে রিপিট করতে হবে বা তাহকিক করতে হবে, এটার প্রয়োজনই পড়বে না, কারণ পরীক্ষিত দলগুলাই কি এক হচ্ছে। তাহলে জমিয়ত তো আগেও ছিল, এখন যদি আবার যায়
তাহলে তো এটা পরীক্ষিত আগে থেকেই। আচ্ছা, 2018 সালে নির্বাচনের অভিজ্ঞতা কেমন ছিল? যেমন তখন কি বিএনপি নেতাকর্মীরা আপনাকে সহযোগিতা বা ওইভাবে আপনাকে সমর্থন করেছিল কিনা? নির্বাচনের প্রচারণায় আপনার পাশে তারা যথাযথভাবে আপনি যেভাবে প্রত্যাশা করেছিলেন সেভাবে তারা আপনার পাশে ছিল কিনা? সেই সময়ের জন্য যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চাইতে বেশি পেয়েছি আমি। আচ্ছা, ভোটার এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আসছেন। হ্যাঁ, নেতৃবৃন্দের একটি অংশ তখন, এটার বিভিন্ন কারণ, ওটা শুধু খালি এই কারণে না যে আমাকে কেন দিছে এই জন্য, তাকে দিলেও সে নামতো না। আচ্ছা, অথবা তখনকার স্থানীয় বিভিন্ন হিসাব নিকাশ। ভয়ের যে পরিবেশটা ছিল, অনেকে ভীত ছিলেন যে আমার তো কোনো ব্যবসা নাই, তাদের তো ব্যবসা বাণিজ্য আছে, তো ব্যবসা বাণিজ্যগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে নানান কিছু নামলে, এই চিন্তায় একাংশ সেইভাবে নামেন নাই, বা আমি তাদের নামবে এই ধরনের আশাও করিনি। আমি কারোর কাছে গিয়ে মানে রিকোয়েস্টও করিনি যে আপনারা নামেন। যারা স্বতঃস্ফূর্তভাবে নামছে তাদের সংখ্যা কম ছিল না। এটা আমার স্বাভাবিক। ওই নির্বাচনটা সম্পর্কে ফলাফল তো সবাই জানতেন কি হতে যাচ্ছে, কি রাত্রি তো হয়ে গেছে। তো এই জন্য ওইভাবে বিশ্লেষণ করার সুযোগও তখন আসে নাই, আর কেউ করেও নাই। 2018 নির্বাচনে যখন আপনাকে মনোনয়ন দেওয়া হলো বিএনপি থেকে, তখন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম স্থগিত, যাদের নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রার্থী বহুল আলোচিত ব্যক্তি শামীম ওসমান খুব দুঃখ করে বলেছিলেন যে বিএনপি ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে ঝুঁকে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন শোনা যাচ্ছে সেই শামীম ওসমানের লোকজনের সাথে আপনার একটু সখ্যতা, একটু সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। এটা কি? গুঞ্জনই মাত্র, এর বাইরে কিছু জানি না। গুঞ্জন। আমার সাথে এমন কেউ আজও পর্যন্ত যোগাযোগ করেননি যারা শামীম ওসমানের সাথে দূরতম কোনো সম্পর্ক রাখতো। আচ্ছা, তেমন কারোর সাথে আমার টেলিফোনেও কথা হয়নি, সামনাসামনিও হয়নি। এই আর দু একজনের কাছ থেকে শুনছিলাম কোন পত্রিকায় নাকি রিপোর্ট করছে। হ্যাঁ, পত্রিকা আজকে আপনার কাছ থেকে শুনলাম। এটা এই পর্যন্তই, এর বাইরে কোনো হাকিকত নাই। আপনি আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ে সংক্ষেপে একটা পর্যবেক্ষণ করতে চান যদি বর্তমান সময়ের? আমার প্রত্যাশাটার কথা বলতে পারি। হ্যাঁ, প্রত্যাশা বা পর্যবেক্ষণ তো বড় মানুষ দিবেন, বাকি আমার প্রত্যাশাটাকে বলতে পারি যে আমার মনের প্রত্যাশা এটা, 2001-এ আমরা যেই অবস্থায় ছিলাম সেই অবস্থাটা আল্লাহ ফিরিয়ে দেখ, একসাথে মিলে দেশটা গড়ুক। 20-25 বছর যদি এই দেশটাকে একসাথে মিলে একটি জাতীয় সরকারই বলি আর যেই সরকারই বলি, ওই দলগুলো, ওই শক্তিগুলো একসাথে হয় যদি আবার দেশটার হাল ধরতে পারে, তাহলে দেশের মানুষের কল্যাণ হবে। এটি আপনার প্রত্যাশা? আমার প্রত্যাশা এই বর্তমান সিচুয়েশন, এই পরিস্থিতিতে। আর 1 মিনিটে যদি আপনি বলেন, আপনার অনেক সমালোচক, তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে কিনা, বা আপনার সমালোচক শ্রেণী বা গোষ্ঠী? বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না, বা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথাটাই বলবো। যাই দেখেন, যাই ভাবেন, যাই বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এটা আপনি সবসময় হৃদয়ের লালন করবেন এবং ধারণ করে তারপরে লিখবেন, বলবেন। এতেই ইনশাআল্লাহ না হয় এমন যেন না হয় কালকে আপনাকেই এটার জন্য লজ্জিত হতে হয় যে আমি না জেনে কেন লিখছিলাম এবং বা বলছিলাম। সবার কাছে আবার এটাই, পড়ালেখা করেন, বুঝেন, পর্যবেক্ষণে আনেন, তারপরে বলেন। সেটা আমার বিরুদ্ধে 1000 বার গেলেও আমি কোনো সময় তোয়াক্কা করবো না। আমি আল্লাহর উপর ছেড়ে দিছি। আমার অ্যাক্টিভিটিস এমন না হোক যে আপনি আমার সমালোচনা করতে হয়, সেটার জন্য আমি নিজের জন্য দোয়া করি। আপনাকে অনেক ধন্যবাদ বার্তা24.com-কে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বার্তা24-এর কলাকৌশলী এবং শ্রোতা বন্ধুদেরকে, সকলকে।